কোনো দাবির কারণে বিলম্বিত হবে না জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই সরকারের। সরকারের এক সিদ্ধান্তে লাখ টাকার বিমান ভাড়া নামল অর্ধেকে, খুশি প্রবাসীরা। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বাড়ছে প্রবাসী আয়। বিশ্বের সুখী দেশের তালিকায় আবারও প্রথম স্থানে ফিনল্যান্ড, 5 ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান 134তম। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি কাজে আয়েশা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোনো দাবির কারণে বিলম্বিত হবে না জাতীয় নির্বাচন। নির্ধারিত সময় হবে ভোট। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সরকার 2টি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে এবং এই তারিখগুলো পরিবর্তনের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, দলটিকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে দলের যেসব নেতা হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধে অভিযুক্ত, তাদেরকে বাংলাদেশের আদালতে বিচার করা হবে। এক সিদ্ধান্তে বদলে গেল মধ্যপ্রাচ্যের এয়ার টিকেটের দাম। পাসপোর্ট জমা সহ সরকারের 10 দফা নির্দেশনা জাদু মন্ত্রের মতো কাজ করেছে। লাখ টাকার বিমান ভাড়া নেমেছে অর্ধেকে। সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। তবে এই সুফল দীর্ঘস্থায়ী করতে সরকারের মনিটরিং আরও জোরদার করার জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিন্ডিকেটের কারণে জিম্মি মধ্যপ্রাচ্যের বিমানের টিকিট 50,000 বিমান ভাড়া গিয়ে ঠেকে 2 লাখে। প্রবাসীরা দীর্ঘদিন ধরে বিমান ভাড়া নিয়ে নানা অভিযোগ দিয়ে আসছিল। আকাশপথে যাত্রায় টিকিটের উচ্চমূল্য কমানো এবং এ খাতে শৃঙ্খলা আনতে বিমান এবং পর্যটন মন্ত্রণালয় গেল 11 ফেব্রুয়ারি 10 দফা নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করে। এবার টিকিটের অস্বাভাবিক মূল্য রোধে সরকার যে 10 দফা নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে সুফল মিলতে শুরু করেছে। সরকারি সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের এয়ার টিকিটের দাম নেমেছে অর্ধেকে, এতে খুশি প্রবাসীরা। দেশের ট্রাভেল এজেন্টের সংগঠনের ভাষ্য, ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, মদিনা বা দাম্মামের যে রুটগুলোতে একমুখী ভাড়া লাখ টাকা ছাড়িয়েছিল তা এখন 48 থেকে 50,000-এ পাওয়া যাচ্ছে। এয়ারলাইন্স ভেদে রিয়াল বা দাম্মামের টিকিট পাওয়া যাচ্ছে 35,000 টাকাতেও। আটাব বলছে, সরকারি নির্দেশনার ফলে টিকিট ব্লক করে কৃত্রিমভাবে দাম বাড়ানোর যে ধারা চলছিল তা বন্ধ হওয়ায় এই পরিবর্তন এসেছে। এমন নির্দেশনার জন্য বিমান মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে আটাব। তবে এই সুফল দীর্ঘস্থায়ী করতে সরকারের মনিটরিং আরও জোরালো করার দাবি তাদের। মাসুদ রানা, নিউজ 24। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বাড়ছে প্রবাসী আয়। চলতি মার্চ মাসের প্রথম 19 দিনে রেমিটেন্স এসেছে $225 কোটি 20 লাখ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 22,700 কোটি টাকা। বৃহস্পতিবার প্রবাসী আয়ের হালনাগাদ এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি বলছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর মার্চে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 78%। 2024 সালের একই সময় বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছিলেন $126 কোটি সমপরিমাণ রেমিটেন্স। ব্যাংকাররা মনে করছেন, চলমান ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাবে বাংলাদেশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুস্তম খান। রুস্তম, ঈদ উল ফিতরকে কেন্দ্র করে প্রবাসী আয় যে জোয়ার দেখা দিয়েছে, এই ধারা আর কতদিন অব্যাহত থাকতে পারে এবং প্রবাসী আয়ের সার্বিক পরিস্থিতি কি দেখছেন, জানাবেন। জি, ধন্যবাদ কাজী আয়েশা আপনাকে। সৌদি আরবে বর্তমানে আমাদের বাংলাদেশি প্রবাসী রয়েছে প্রায় 32 লাখেরও বেশি। বর্তমান সময়ে সৌদি আরবে একটি সুসময় আমি মনে করি চলছে। আগামীতে এই ধারা আরো বৃদ্ধি পাবে বলে এখানকার রেমিটেন্স যোদ্ধারা ধারণা করছেন। ঈদ উপলক্ষে যেই রেমিটেন্সের আবহাওয়া বৃদ্ধি পেয়েছে, তা আগামী সপ্তাহে অনেক প্রবাসী আরো বেতন পাবেন এবং অনেক কোম্পানি এখান থেকে
বেতন দিবেন, যার কারণে আগামী সপ্তাহে তা আরো বেড়ে এখন থেকে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এখানকার যারা রেমিটেন্স যোদ্ধা এবং বিশেষজ্ঞ তারা মনে করছেন। আর আগামী সপ্তাহে বেতন অনেকে এখনো পর্যন্ত বেতন পাননি, আগামী সপ্তাহে বেতন পাওয়ার পরেই আমাদের প্রবাসীরা তারা বৈধ পথে রেমিটেন্স পাঠানোর একটি সুযোগ রয়েছে। আর আরেকটা বিষয় আপনি জানেন, এখানে আমাদের অনেক প্রবাসী রয়েছেন যারা আকামা নেই, অবৈধ, যার কারণে এই প্রবাসীরা বৈধ চ্যানেলে বৈধ পথে তারা দেশে রেমিটেন্স পাঠাতে পারছেন না। নচেত আজকে যে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে তা 3 থেকে 5 গুণ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানকার রেমিটেন্স যোদ্ধারা মনে করেন যে সকল প্রায় 10 লক্ষের মতো সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি রয়েছেন যারা অবৈধ ইকামা বিহীন বা বিভিন্ন কারণে তারা অবৈধ হয়ে গিয়েছেন, তাদেরকে যদি আমাদের বর্তমান সরকার বৈধ করার কোনো পদক্ষেপ হাতে নেন, তাহলে এই প্রবাসীরা যদি বৈধ হয়ে যান তাহলে বৈধ পথে রেমিটেন্স 10 থেকে 15 গুণ পর্যন্ত বর্তমান সময় থেকে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখানকার যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছেন তারা মনে করেন যে এই বিষয়ে আমাদের দূতাবাস এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যদি এগিয়ে আসে তাহলে শুধুমাত্র সৌদি আরব থেকেই একটা বিশাল অঙ্কের রেমিটেন্স গিয়ে বাংলাদেশের রিজার্ভকে আরো বৃদ্ধি করতে পারে। আর আরেকটি বিষয় আপনি জানেন, বৈধ পথে রেমিটেন্স না পাঠাতে পেরে তা বিভিন্ন আইনগত জটিলতার কারণে এখানকার অনেক প্রবাসী, প্রায় 10 লক্ষেরও বেশি প্রবাসী, তারা বাধ্য হয়ে তারা বিভিন্ন অসৎ পথে, বিভিন্ন অবৈধ পথে তারা রেমিটেন্স প্রেরণ করছেন। যা এই রেমিটেন্সটা যদি বৈধ পথে আমাদের দেশে যাওয়ার সুযোগ থাকতো তাহলে আজকে যে বর্তমান রেমিটেন্স রয়েছে তা অনেক বেড়ে যেত। আর এখানকার আমাদের প্রবাসী অনেক রয়েছেন যারা কর্ম না থাকার কারণে, অবৈধ হওয়ার কারণে তারা অনেকে চাকরি পাচ্ছেন না, অনেকে বেকার রয়েছেন এবং অনেকে বৈধ পথে টাকা পাঠাতে পারছেন না। এই কারণেও অনেকটা রেমিটেন্স বৈধ পথে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে বলে এখানকার প্রবাসীরা মনে করছেন। আর আরেকটা বিষয়, এখানে আমাদের প্রবাসীরা যত সম্ভব তাদের মন মানসিকতা অত্যন্ত ভালো এবং সুন্দর, তারা চেষ্টা করেন বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য, কিন্তু এদেশের বিভিন্ন নিয়ম কানুন এবং ব্যাংকের মাধ্যমে সীমিত আকারে টাকা পাঠানোর যে একটা সিস্টেম রয়েছে, এর কারণেও কিন্তু অনেক টাকা বৈধ পথে পাঠানোর সম্ভব হয় না। তাই এখন রুস্তম খান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এদিকে মালদ্বীপ থেকেও চলতি বছর এসেছে রেকর্ড রেমিটেন্স। এই বিষয়ে মালদ্বীপ থেকে আমাদের বিস্তারিত জানিয়েছেন ইমরান তালুকদার। ভূস্বর্গ দ্বীপরাষ্ট্র মালদ্বীপের থেকে রেমিটেন্স প্রেরণের প্রত্যেক বছরের তুলনায় এই বছর বৃদ্ধি পেয়েছে ৭৫%। বাংলাদেশের শীর্ষ দেশের তালিকায় রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে মালদ্বীপের অবস্থান ২১তম। সেক্ষেত্রে মালদ্বীপের সরকারের সতর্কতা অবলম্বনের কারণেই হুন্ডি অপতৎপরতা বন্ধ হয়েছে, যারই ফলেই মালদ্বীপ থেকে বাংলাদেশি প্রবাসীদের রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। ইমরান তালুকদার, নিউজ 24, মালদ্বীপ। সুখী দেশের তালিকায় 5 ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন 134তম। আর ফের প্রথম স্থান ধরে রেখেছে নর্ডিক অঞ্চলের দেশ ফিনল্যান্ড। এ নিয়ে টানা 8বার শীর্ষ স্থান ধরে রেখেছে দেশটি। বৃহস্পতিবার প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে উঠে এসেছে এসব তথ্য। তবে আবারও বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে শীর্ষে আফগানিস্তানের নাম। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সামাজিক বিচ্ছিন্নতা, যুদ্ধ, রাজনৈতিক মেরুকরণের মধ্যেই বৃহস্পতিবার প্রকাশিত হয় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। বৈশ্বিক জরিপ সংস্থা গ্যালপ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ককে সঙ্গে নিয়ে 147টি দেশের তালিকাটি প্রকাশ করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিং রিসার্চ সেন্টার, যেখানে 8মবারের মতো শীর্ষস্থান ধরে রেখেছে নর্ডিক অঞ্চলের দেশ ফিনল্যান্ড। এরপর রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, কোস্টারিকা, নরওয়ে, ইসরায়েল, লুক্সেমবার্গ এবং মেক্সিকোর নাম। তবে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে 5 ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন 134তম। আর স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র 1 ধাপ পিছিয়ে জায়গা করে নিয়েছে 24তম স্থানে। জরিপ শুরু হওয়ার বছর 2012 সালে 11তম স্থানে থাকা যুক্তরাষ্ট্র প্রতি বছরই তালিকার নিচে নামছে।
একটি দেশের স্বাস্থ্য, সম্পদ, স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতি থেকে মুক্তিসহ বিভিন্ন সূচক মূল্যায়ন করে এই তালিকা প্রকাশ করা হয়, যেখানে আফগানিস্তানের নাম রয়েছে সর্বনিম্ন স্থানে। তার আগে রয়েছে সিয়েরা লিওন, লেবানন, মালাউ, জিম্বাবুয়ে, বাতসোয়ানা, কঙ্গো প্রজাতন্ত্র, ইয়েমেন, কোমোরোস এবং লেসোথোর নাম। আফরিন মৌ, নিউজ 24। ইতালির রোমে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে কুমিল্লা জেলা সমিতি ইতালি। রোমের স্পাইস অফ সিলেট রেস্টুরেন্টে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ইফতার পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের আহ্বায়ক দিন মোহাম্মদ দিনুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা প্রবীণ ব্যক্তিত্ব শাহ আলম, ইউসুফ ভুইয়া, হেদায়েতুল ইসলাম, মাইনুল ইসলাম খোকন, আবুল বাশার সহ আরও অনেকে। সৌদি আরবে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে সৃষ্টি হচ্ছে বাংলাদেশিদের কর্মসংস্থান। জেদ্দায় সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর্স ফোরামের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সেহরি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর্স ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমান। সৌদি আরবে ঢাকা প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক কবি শাহজাহান চঞ্চলের সভাপতিত্বে উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক গাজী সাইদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিং সৌদ ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর রেজাউল করিম মিলন, সিলেট বিভাগ পরিষদের সভাপতি আব্দুল আজিজ সহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ কমিউনিটির সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক সহ বিভিন্ন পেশার প্রবাসীরা। প্রবাসী সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার প্রবাসী সংবাদে। ঐকমত্য কমিশনের সংস্কার সুপারিশের 166টির মধ্যে 120টিতে একমত এলডিপি। দুটো প্রস্তাবে আংশিক একমত ও 2 প্রস্তাবে এখনও স্পষ্ট মতামত দেয়নি দলটি। বাকি 42 প্রস্তাবে দ্বিমত পোষণ করেছে এলডিপি। সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ঐকমত্য কমিশন। এর আগে নির্বাচন, সংবিধান সহ 5টি বিষয়ে সংস্কার প্রস্তাব কমিশনে জমা দিয়েছে জামায়াত। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করল জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে প্রথম দিনে এ সংলাপে অংশ নেয় কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারে ঐকমত্য কমিশনের 166 সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন অলি আহমেদ। সবগুলির মধ্যে আমি বলবো নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল। এটা আপনাদেরকে আরো অধিকতর দেখা উচিত ছিল। এর আগে বৃহস্পতিবার সকালে ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা দেয় জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার জানান, সংখ্যানুপাতিক নির্বাচন সহ 5টি বিষয়ে সংস্কার প্রস্তাব দিয়েছে জামায়াত। এই নির্বাচনটা হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় 60টিরও বেশি সংখ্যক দেশে এটা কার্যকর আছে। জাতীয় ঐকমত্য কমিশনের কো চেয়ারম্যান জানান, রাজনৈতিক দলগুলো যে সুপারিশ দিয়েছে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। মতপার্থক্য থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান হবে। কতটা সময় লাগবে অনেকে প্রশ্ন করছেন, সেটা নির্ভর করছে যে আলোচনাটা আমরা কিভাবে অগ্রসর করি। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ক্ষেত্রে যেভাবে অগ্রসর করা যাবে তাতে আমাদের লক্ষ্য সংকটতম সময়। পাশাপাশি যেটা আমি বারবার উল্লেখ করি সেটা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সময়সীমা নির্ধারিত হয়েছে 15 জুলাই পর্যন্ত। আমরা এর মধ্যেই আমাদের কাজ সম্পাদন করতে চাই। ঐকমত্য কমিশন জানিয়েছে, ঈদের আগে আরো 4টি দলের সঙ্গে আলোচনা হবে, বাকিদের সঙ্গে আলাপ হবে ঈদের পরে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রোববার জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি সংস্কার সুপারিশ জমা দিবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, যেসব সংস্কার বিষয়ে ঐকমত্য হবে সেগুলোর কাজ এগিয়ে যাবে, আর যেগুলোতে ঐকমত্য হবে না সেসব সংস্কারের বিষয় সংসদের মাধ্যমে চূড়ান্ত হবে। বৃহস্পতিবার দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী নির্বাচন, সংস্কার ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বলেন, যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হবে তা বাস্তবায়নের পক্ষে বিএনপি। যেখানে ঐকমত হবে সেই বিষয়গুলো আমরা সমাধান করতে পারবো ইমিডিয়েটলি। আর যেখানে ঐকমত হবে না সেটা আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল তাদের ম্যান্ডেট নিয়ে, তাদের ম্যানিফেস্টো নিয়ে, তাদের ভাবনা নিয়ে জনগণের কাছে যাবে এবং জনগণের ভোটের পরিপ্রেক্ষিতে যে সংসদ হবে, জনগণ যে ম্যান্ডেট দেবে সেই সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। তিনি বলেন, নির্বাচন ও সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইইউ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক সরকারের জন্য ইউরোপীয় ইউনিয়নও নির্বাচন চায়। যে নির্বাচন যত দ্রুত হবে তত তাড়াতাড়ি একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে, জনগণের মালিকানা ফিরে পাবে, একটা দায়বদ্ধ জবাবদিহি সরকার থাকবে। সেই দায়বদ্ধ জবাবদিহি থাকলেই তো পরিবর্তন আনতে পারবে না। যে সরকারের দায়বদ্ধ থাকবে না, জবাবদিহিতে থাকবে না, তারা তো পরিবর্তন আনার খুব বেশি সুযোগ নেই, এটা তো বুঝতে হবে। রোববার জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি তাদের সংস্কার সুপারিশ জমা দেবে বলেও জানান আমির খসরু। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রের মৌলিক ও গুণগত সংস্কারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশালে মহানগর জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান। বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ন্যূনতম সংস্কারের কথা বললেও তারা মৌলিক ও গুণগত সংস্কারের দাবি জানান এবং এই সংস্কার বর্তমান সরকারের অধীনেই হতে হবে। অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলতেছে, আমরা বলি ন্যূনতম সংস্কার বলে কিছু হয় না, আমাদের মৌলিক এবং গুণগত সংস্কার করতে হবে। এই সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই করতে হবে। মানুষ, ছাত্র জনতা রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তনের জন্য এবং বিচার পাওয়ার জন্য। সেই কমিটমেন্ট অবশ্যই জনগণের প্রতি সরকারের রয়েছে এবং আমাদেরও রয়েছে। প্রবাসী সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি। স্বাগত আরেকবার প্রবাসী নিউজ 24-এ। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ক্ষেত্রে অপরাধী সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন, এমন বিধান রেখে নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের পর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে বাড়ে জনতার ক্ষোভ। বিচার দাবিতে রাজপথে সরব হয় লাখো মানুষ। দাবি ওঠে ধর্ষণের মামলার বিচার প্রক্রিয়া সংশোধনের। জনদাবির মুখে অবশেষে বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনের খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ক্ষেত্রে অপরাধী সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মূল যেগুলো ছিল সেটা হচ্ছে যে এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। প্রেস সচিব আরও জানান, নারী সংগঠনের মতামতগুলো অন্তর্ভুক্ত করে আইন সংশোধন করেছে সরকার। কয়েকদিন আগে যখন ল অ্যাডভাইজার আপনাদেরকে ব্রিফ করলেন এবং তারপরে তখন তো নীতিগত সিদ্ধান্ত হয়েছিল, তো এর মধ্যে আমরা অনেকগুলো নারী মানে ওমেন গ্রুপসের সাথে আমরা তাদের মতামত আমরা নিয়েছি এবং তাদের মতামতগুলোকে অ্যাকোমোডেট করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে।
উপদেষ্টা পরিষদে নেওয়া অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে প্রেস সচিব বলেন, সরকারি কাজের দরপত্রে দুর্নীতি কমাতে ও স্বচ্ছতার জন্য এখন থেকে সরকারি কাজ শতভাগ টেন্ডার হবে। এতদিন 60% কাজে টেন্ডার হতো। নির্বাহী আদেশও হলো, আমরা আশা করি। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। এবার খেলার সংবাদ। এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে ভারত পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিমানবন্দরে খেলোয়াড় থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট সবার কণ্ঠেই নতুন বাংলাদেশ হয়ে খেলার প্রত্যয়। সতীর্থরা ভারতের বিপক্ষে ম্যাচ জিতে হামজা চৌধুরীকে দিতে চান উপহার। হামজা চৌধুরী দেশের ফুটবলের নবজাগরণের কেন্দ্রীয় চরিত্র, যাকে ঘিরে এখন এক সুতোয় বাঁধা পুরো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভক্ত সমর্থকেরা আশায় বুক বেঁধেছেন সুদিন ফিরবে দেশের ফুটবলে। বৃহস্পতিবার সকালে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে দেশ ছাড়ার আগে ফুটবলারদের কণ্ঠেও ঝরেছে নতুন বাংলাদেশ হয়ে খেলার প্রত্যয়। জাতীয় দলের তারকা ডিফেন্ডার তপু বর্মন জানিয়েছেন, জয়ের মানসিকতা নিয়েই দেশ ছাড়ছেন তারা। আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন, টোটালি ডিফারেন্ট। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার এবং আমাদের চিন্তা ভাবনা হলো উইনিং মেন্টালিটি। ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে, যেহেতু নতুন করে হামজা চৌধুরী আসছে, তো আমরা চাবোই যে ভালোভাবে স্টার্ট করতে, একটা ভালো জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি। এদিকে জাতীয় দলের ম্যানেজার আমির খান সাংবাদিকদের জানান, দলের সাথে হামজার যুক্ত হওয়া বদলে দিয়েছে জাতীয় দলের সম্পূর্ণ আবহ। প্রত্যেকে মুখিয়ে আছেন নিজের সেরাটা উজাড় করে দিতে। আমাদের সাথে যে হামজা আসাতে আমাদের আপনারাই দেখছেন অ্যাটমসফিয়ার কিন্তু অলমোস্ট সব চেঞ্জ। তো আমি মনে করি সেই জিনিসটাকে আমাদের কিন্তু একটা বাড়তি উদ্দীপনা যোগাচ্ছে। আমার মনে হয় এটাতে ইনশাল্লাহ আমাদের একটা ভালো রেজাল্ট হবে। আগামী 25 মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে 24 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নতুন মুখ হামজা দেয়ান চৌধুরী ও আলামিন। এই ম্যাচের জন্য 30 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা। সেখান থেকে 29 জন ফুটবলার নিয়ে সৌদি আরবে 12 দিনের ক্যাম্প করেছে বাংলাদেশ দল। ক্যাম্প শেষে 27 জনকে নিয়ে ফটো সেশন করে বাফুফে। এবার 24 জনকে বেছে নিলেন ক্যাব্রেরা। দল থেকে বাদ পড়েছেন 3 ফুটবলার আরিফ, পিয়াস আহমেদ নোভা এবং তাজউদ্দিন। এই স্কোয়াডে গোলরক্ষক রয়েছেন 3 জন। ফরওয়ার্ডে ইব্রাহিম, ফাহিম, ইমন, রাকিবের সঙ্গে নতুন মুখ আল আমিন। হামজা জামালের সঙ্গে মিডফিল্ডে রয়েছেন আরও 6 ফুটবলার। এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।